ডিং ডং ডিং ডং। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আরিয়ান রাতানকে বলছিল যে তুমি তো আমাকে 1953 সালে কথা বলেছিলে, তাহলে এখানে 1947 সালে কথা কেন বলা হচ্ছে? এই কথা শুনে রাতান বলে যে এখন আমাকে কিছু জিজ্ঞাসা করো না, তুমি আমার সাথে নিচে চলো। এই কথা বলে তারা দুইজন সেই গর্তের নিচে আসে, অর্থাৎ তাদের বাড়ির উঠোনে যে বড় একটি গর্ত হয়েছিল সেটার ভিতরে। সেখানে চারপাশে অনেকগুলো গাছের শিকড় ছিল। এক পর্যায়ে রাতান একটি জায়গায় আসে আর তার কপাল সেই শিকড়ের সাথে ঠেকায়, যেটাতে সকল শিকড় নিচে চলে যাচ্ছিল। রাতান যখন এই কাজটি করছিল তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই সকাল একটি গাছের সামনে আসে আর সে সেই গাছের ভিতরে একটি ম্যাজিক করে, যেটাতে সেই গাছের সকল শিকড় থেকে একটি ছোট্ট মেয়ে বের হয়, আর এই মেয়েটি ছিল রাতান। তখন সকাল রাতানকে নিয়ে সেখান থেকে চলে আসে। সে তাকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরে সে তার চুল হাসড়িয়ে দেয়। এরপরে সে তার চুলের এক অংশ কেটে ফেলে, যেটা কিনা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। ফ্ল্যাশব্যাক শেষে আমরা দেখতে পাই যে গুহার ভিতরে যত শিকড় ছিল সেই সকল শিকড়ই উধাও হয়ে যায়। তো তখন রাতান তার সেই চুলটি নিয়ে নেয়। এরপরে রাতান আর আরিয়ান উপরে উঠে আসে। উপরে ওঠার পরে রাতান আদিকে জাগায় আর সে আদিকে বলে যে তুমি কি আমার একটি কাজ করে দিবে? এই কথা শুনে আদি অনেক ভয় পেয়ে যায়। সে রাতানকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল আর সে চিৎকার করতে থাকে। তখন রাতান আদির শরীরের মধ্যে অনেকগুলো পোকা ছেড়ে দেয়, যেটা কিনা তার গাছের শিকড়ের পোকা ছিল। আসলে এই শিকড়ের মাধ্যমে রাতান তাকে অভিশাপ দিয়ে দিয়েছিল। তখন রাতান আদিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি সকালের বিষয়ে কি কি জানো? তখন আদি বলে যে আমাকে ভাবতে দিন। এই কথা বলে সে কিছুক্ষণ পর বলে যে আমার কিছুই মনে পড়ছে না, আমি কিছুই জানি না। তো তখন রাতান আদিকে বলে যে মনে হচ্ছে তুমি কিছুই জানো না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার সিনিয়রদের কাছে যাও আর তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করো, অন্তত এই ছোট বাচ্চার জন্য তো জিজ্ঞাসা করো। ইয়ান এই কথা শোনার সাথে সাথে ইয়ান বলে যে সেও আদির সাথে যাবে আর তাকে সাহায্য করবে। আর তখন রাতান বলে যে তাহলে ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে তোমাদের সিনিয়রের কাছে যাও আর তাদেরকে বলো যে তাদের সংস্থার সকল লোকদের একত্র করতে বলো আর আমার সাথে মান্ডুয়াতে দেখা করতে বলো আর তাদেরকে আমার নাম বলবে রাতান। তো যাই হোক, এরপরে ইয়ান আর আদি রওনা দিয়ে দেয় তাদের গুরুদের কাছে যাওয়ার জন্য। যাওয়ার আগে ইয়ান তার ছোট ভাইকে আরিয়ানের হাতে তুলে দিয়ে যায় আর তাকে বলে যে সে যেন তার ভাইয়ের দেখাশোনা করে। তখন ইয়ান আরিয়ানকে তার নাম্বার দেয়, যেটাতে তারা যেন যোগাযোগ করতে পারে। তো ইয়ান আর আদি যখন গুরুকুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, অর্থাৎ তাদের সিনিয়রদের উদ্দেশ্যে, তখন মাঝপথে আদি সেই অভিশাপের জন্য অজ্ঞান হয়ে যায়। তখন ইয়ান তাকে তার কাঁধে করে নিয়ে গুরুকুলে চলে আসে। সেখানে আসার পরে ইয়ান তার গুরুজিকে বলে দেয় যে রাতান ফিরে এসেছে। রাতানের কথা শুনে ইয়ানের গুরু অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আরিয়ান রাতানের জন্য একটি ঘর খুঁজে দেয়। ঘরটি অনেক নিরিবিলি এবং শান্ত পরিবেশের ছিল, যেটা রাতানের অনেক পছন্দ হয়। তো এখানেও ছোট রাতানকে দেখে অনেক ভয় পাচ্ছিল আর সে রাতানকে এলিয়েন বলছিল। ছোট আরিয়ানকে বলছিল যে তার ভাই এসে এই এলিয়েনকে মেরে ফেলবে। আর তখন আরিয়ান ছোটকে একটি জায়গায় নিয়ে আসে আর তাকে বলে যে কখনো কখনো আমরা যা দেখি তা সত্য হয় না, কিছু মানুষ দেখতে আলাদা হয়। কিন্তু এই কথা বলার সাথে সাথে ছোট বলে যে হ্যাঁ, যেমন কি সেই আন্টিটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আসলে সে একটা রাক্ষস। এই কথা শুনে আরিয়ান বলে যে সে অতটাও খারাপ নয়, যতক্ষণ পর্যন্ত না আমরা কারোর সাথে সময় না কাটাই ততক্ষণ আমরা তার ব্যবহার সম্পর্কে জানতে পারি না। কারো বিষয়ে সত্যটা না জেনে কোনো বিষয়ে রায় দেওয়াটা ঠিক নয়, এটা সবসময় মাথায় রাখবে। অন্যদিকে আমরা ইয়ান আর তার গুরুজিকে দেখতে পাই। তার গুরুজি একটা সংস্থার সকল শিষ্যদের এক করছিল। সে সবার নাম্বারে কল করে করে তাদেরকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু তিনি যাদেরকে কল করছিলেন তাদের বেশিরভাগই এই সংস্থার সাথে এখন আর কাজ করে না। তো যাই হোক, তারপরেও কিছু লোক এখনো এই সংস্থার সাথে কাজ করে, কিন্তু যারা কাজ করে তারা বিভিন্ন পেশায় লিপ্ত, যেমন কি কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ আবার হাউস এজেন্ট, আবার কেউ টিভিতে তার শো চালায়। তো তখন ইয়ানের গুরু এই সবাইকে তার গুরুকুলে আসতে বলে। আমরা দেখতে পাই তারা সবাই সবার কাজ ফেলেই তাড়াতাড়ি করে গুরুকুলে চলে আসে। তো এরপরে তারা সবাই মিলে একসাথে মিটিং করে। তখন সবাইকে ইয়ান বলে যে আদিকে অভিশাপ দেওয়া হয়েছে আর সে 10 দিনের মধ্যে মারা যাবে। যদি আমরা এর কোনো সলিউশন না বের করি তাহলে তাকে আমরা আর বাঁচাতে পারবো না। তাই রাতান আপনাদেরকে বলেছে যে আপনারা মান্ডুয়াতে যান আর তার সাথে দেখা করুন, হয়তো সে আমাদের কাছ থেকে কোনো একটা সাহায্য চাচ্ছে। তো যাই হোক, অন্যদিকে আমরা ছোটকে দেখতে পাই।
ছোট সেখানে থাকা মাছগুলোর সাথে খেলছিল। আর তখন ছোট রাতানকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে মাছগুলোকে তার চারপাশে আনবে। তখন রাতান বলে যে আমি তোমাকে এটা কেন শেখাবো। আর তখন ছোট বলে যে তাহলে আমি তোমাকে আমার সকল খেলনা দেব। আর তখন রাতান বলে যে তোমার কাছে কি আছে। তখন ছোট রাতানের কাছে আসে তাকে একটি বক্স দেয়। রাতান যখন সেই বক্সটি ওপেন করে তখন সে সেই বক্সের ভিতরে একটি পোকা দেখতে পায়, যেটা দেখে রাতানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর তখন সেখানে আরিয়ান চলে আসে। আরিয়ান তাড়াতাড়ি করে বক্সটি তার হাত থেকে নিয়ে নেয় আর ছোটুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা গুরুকুলে দেখতে পাই যে দিবান নামের একটি লোক তাদেরকে বলছিল যে সে রাতানের বিষয়ে অনেক কিছু পড়াশোনা করেছে আর রাতান আজ পর্যন্ত কোনো যুদ্ধই হারেনি, সে অনেক শক্তিশালী ছিল। কিন্তু যদি আমরা সবাই মিলে তার উপর আক্রমণ করি তাহলে আমরা এটা জানতে পারবো যে তার দুর্বলতাটা কোথায়। তাই আমাদের সবার উচিত একসাথে তার উপরে আক্রমণ করা। আমরা তাকে যতটা ভয় পাচ্ছি একসাথে আক্রমণ করলে কিন্তু অতটাও ভয়ঙ্কর হবে না। তো এই যে দিবান নামের যে লোকটি, এই লোকটিকে কিন্তু তোমরা ড্রামার শুরুতে দেখেছো, যে কিনা বাসের ভিতরে টিভিতে কথা বলছিল। আসলে সে এগুলো বিষয়ে টিভিতে শো চালাতো। অন্যদিকে আমরা রাতানকে দেখতে পাই। রাতান বসে বসে কথা বলছিল। সে বলছিল যে এখন আমি ফিরে এসেছি, আমি জানি যে তুমিও ফিরে এসেছো, কিন্তু তুমি কোথায়? তুমি আমার কাছে কেন আসছো না? আমার তোমাকে খুঁজতেই হবে। তো রাতান এখানে কার কথা বলছে এটা তো তোমরা পরবর্তী এপিসোডগুলোতে জানতে পারবে। অন্যদিকে আমরা ছোটুকে দেখতে পাই। ছোটু একটি চা তৈরি করেছিল, যার ভিতরে সে অনেকগুলো লবণ দিয়েছিল আর সেই চাটি সে এনে রাতানকে খেতে বলে। রাতান এটা দেখে বুঝতে পারে যে চায়ের ভিতরে অনেক লবণ দেওয়া হয়েছে, যেটাতে সে ছোটুর মুখে কালি লাগিয়ে দেয়। আর তখন ছোটু কাঁদতে শুরু করে। তখন সেখানে আরিয়ান চলে আসে। আরিয়ান এসে ছোটুকে ধরে আর রাতানকে বলে যে তুমি এর সাথে এমন কেন করলে, তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারো। আর তখন রাতান আরিয়ানকে সে চাটি খেতে বলে, যেটাতে আরিয়ান যখন সে চাটি মুখে নেয় তখন সে তাড়াতাড়ি করে মুখ থেকে চা ফেলে দেয়। আর তখন আরিয়ান বুঝতে পারে যে কেন সে ছোটুর সাথে এমন করেছে। আর তখন আরিয়ান ছোটুকে বলে যে তুমি এটারই যোগ্য। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আরিয়ান বারান্দায় বসে বসে বিল্ডিং এ ছবি আর্ট করছিল। আর তখন রাতান আরিয়ানকে বলছিল যে যখন সেই একটা সংস্থার সকল লোক এখানে আসবে তখন তুমি একদম চুপ থাকবে, তাদেরকে জানতে দেওয়া হবে না যে আমার শক্তি কমে গিয়েছে, আমার শক্তিকে জাগিয়ে তুলতে হবে, আর যার জন্য আমি আমার শক্তি অপচয় করতে পারি না। তো যাই হোক, এরপর রাতান আরো বলে যে মানুষ তাদের আবেগে এসে কত কিছু করে, তারা তাদের আপনদের জন্য নিজেদের জানও দিয়ে দেয়, তারা ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে পারে, কিন্তু এই দুনিয়াতে কি আদেও কোনো আবেগ আছে? এই কথা শুনে আরিয়ান বলে যে তুমি কি ভালোবাসার কথা লিখতে পারো? তখন রাতান বলে যে না, আমি পারি না, কারণ আমার কোনো দিন প্রয়োজনই হয়নি। এই কথা শুনে আরিয়ান সেখানে একটি শব্দ লেখে আর সে বলে যে এই বাতাস আর এই বৃষ্টির মধ্যে প্রেম করার মানুষ থাকে আর তারা একে অন্যের বন্ধু। এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়। এই কথা শুনে রাতান বলে যে এই দুনিয়াতে কি সত্যি ভালোবাসা পাওয়া যায়? তো যাই হোক, অন্যদিকে আমরা গুরুকুলের সকল শিশুদের দেখতে পাই, তারা সবাই মিলে আদিকে নিয়ে একটি রুমে নিয়ে যাচ্ছিল। আসলে আদির হাতে আর একদিন সময় ছিল, অর্থাৎ 9 দিন চলে গিয়েছিল, আর মাত্র একটা দিন আছে, তারপরে সে আর বাঁচবে না। যার জন্য তার আদিকে বাঁচানোর জন্য একটি মন্ত্র তৈরি করে। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই। আরিয়ানের ভাই শান তাকে কিছু তথ্য পাঠিয়েছিল। শান তাকে বলছিল যে অনেক বছর আগে রনির বিজনেসে অনেক সমস্যা হচ্ছিল, লোকাল পুলিশও তার পিছনে পড়েছিল, এমনকি অনেকগুলো মেয়ে তার টাকা নিয়ে পালিয়েছিল, আর এই মেয়েগুলোর ভিতরে শিয়াও একজন ছিল, যার সাথে আমরা পরে দেখা করেছি। আর সে তোমাকে মিথ্যা কথা বলেছে, হয়তো সে তোমাকে মান্ডুয়াতে এই জন্য নিয়ে গিয়েছিল যেটাতে সে যেন তোমাকে ব্ল্যাকমেইল করতে পারে, আর এখন সে পালিয়ে গিয়েছে যেটাতে তুমি যেন তাদের বিষয়ে পুলিশকে কিছু না বলতে পারো। তো এই তথ্যগুলো শোনার পরে আরিয়ানের অনেক মন খারাপ হয়। ডিং ডং ডিং ডং ডিং ডিং ডং। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা সংস্থার সকল শিষ্যরা আদির ভিতর থেকে সেই অভিশাপটি বের করার চেষ্টা করছিল, কিন্তু তাকে ঠিক করার সময় হঠাৎ করেই আদির ভিতর থেকে সেই শিকড়গুলো বের হয়ে তাদের সবার ভিতরে ঢুকে যায়। আসলে এটা রাতানের একটা প্ল্যান ছিল। সে জানতো যে সে যদি তাদের সবাইকে একত্র করতে চায় বা তাদেরকে ডাকে তাহলে তারা আসবে না, আর তারা আদিকে ঠিক করার চেষ্টা করবে। আর যেটাতে রাতান এমন করেছিল যে তারা যখন আদিকে ঠিক করার চেষ্টা করবে তখন সেই অভিশাপটি সবার ভিতরে চলে যাবে। তো এখন এই অভিশাপটি সবার ভিতরে চলে গেছে। তো যাই হোক, এরপরে আমরা রাতানকে দেখতে পাই। সে যখন সেখানে বসেছিল তখনই সেখানে আরিয়ানের কাছে ইয়ান কল করে
আর ইয়ান অনেক রেগেছিল, কারণ রাতান এখন তাদের সবার ভিতরেই সেই অভিশাপটি দিয়ে দিয়েছে। তখন ইয়ানের ফোনে দিবান আরিয়ানের সাথে কথা বলে। দিবান বলে যে সে রাতানের সাথে কথা বলতে চায়। এরপরে সে রাতানের সাথে কথা বলে। তখন রাতান বলে যে সে যেন ফোনটি লাউড স্পিকারে দেয়। আর যখনই রাতানের কণ্ঠ সবাই শোনে, তখন সেখানে থাকা একটি লোক তার ফোনের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই তার বুকে অনেক ব্যথা হতে থাকে। আর এইটা দেখে রাতান বলে যে আপনাদের সকলের উচিত রাগকে কন্ট্রোল করা, কারণ আপনাদের সকলের রগের ভিতরে এখন আমার এই শিকড়গুলো পৌঁছে গিয়েছে। যদি আপনারা আপনাদের রাগ কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই অনেক কষ্ট পাবেন। তো তখন রাতান তাদের সবাইকে একটি দাওয়াতে ডাকে, যেখানে তারা সবাই যেন উপস্থিত থাকে। এই কথা বলে সে ফোন কেটে দেয়। এরপরে রাতান আরিয়ানকে বলে যে তাদের দাওয়াতের জন্য একটি রেস্টুরেন্ট বুক করো আর তাদের আসার যাওয়ার ব্যবস্থা করো। অন্যদিকে ইয়ানের মাস্টাররা সবাই মিলে একসাথে আলোচনা করছিল। আর তখন ইয়ানের মাস্টার বলে যে আসলে রাতানকে শাকালি তৈরি করেছিল, আর শাকালি রাতানকে লালন পালন করেছিল। শাকাল অনেক শক্তিশালী ছিল, যার জন্য সে অনেক গর্বিত ছিল, কিন্তু সে অনেক সমস্যার সম্মুখীনও করে, যেটাতে সে অনেক রাগী হয়ে যায়। আর সে তার নিজের সুবিধার জন্য রাতানকে ইউজ করে। শাকাল রাতানকে ইউজ করে তার শক্তি বৃদ্ধি করত। এই কথা শুনে ইয়ান অনেক রেগে যায়। আসলে শাকাল ইয়ানের গুরু ছিল, অর্থাৎ ইয়ান শাকালের শিষ্য ছিল। শাকাল ছোটকাল থেকে তাকে লালন পালন করেছে। আর এই যে একটা সময়ের এখন যে মাস্টার, এটাও তার গুরু, কিন্তু তার মেন গুরু শাকাল, যার জন্য শাকালের বিরুদ্ধে এগুলো কথা শুনে ইয়ান অনেক রেগে যায়। আর সে তাদের কাছ থেকে প্রমাণ চায় যে শাকাল এগুলো করেছে। ইয়ানের মাস্টার আরো বলে যে শাকাল রাতানকে ট্রেনিং দেওয়াতো, কিন্তু তার ভিতরে থাকা যে একটা চিন্তা ছিল সেটা কোনো সময় চেঞ্জ হয়নি। সে জিনিয়াদের অনেক নিচু মানের মনে করত, সে তাদের সাথে অনেক খারাপভাবে ব্যবহার করত, আর তেমনি সে রাতানের সাথেও করেছে। ज़्यादा हंसो मत। সে রাতানের উপরে ছোটকাল থেকে অত্যাচার করত। সে তাকে একটি খাঁচার ভিতরে বন্দি করে রাখতো, মানে সে তার সাথে পশু পাখির মতো আচরণ করত। আর যার জন্য রাতানের ভিতরে শাকালের প্রতি এত রাগ। আর শাকাল তার উদ্দেশ্যে সফলও হয়েছিল, কিন্তু একদিন রাতান সবকিছু ধ্বংস করে দিল। রাতান একটা বড়লোক ছেলের সাথে দেখা করে, আর যেটাতে সে তাকে পছন্দ করে ফেলে, কিন্তু শাকাল রাতানকে নিচু জাত মনে করত, আর সে একটা নিচু জাতির সাথে কোনো মানুষের সম্পর্ক মেনে নেবে না, যেটাতে সে রাতানের আসল রূপ সেই ছেলেটির সামনে বের করে দেয়, যাকে সে ভালোবাসতো। তখন রাতানের আসল রূপ দেখে ছেলেটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তখন শাকাল রাতানের কাছে আসে, আর সে তার সাথে অনেক রাগারাগি করে। সে তাকে বলে যে তুমি এই কথাটা সব সময় মাথায় রাখবে, তুমি একটা নিচু জাতের একটি প্রাণী, তুমি একজন নিচু জাতের প্রাণী, তুমি মানুষের সাথে মেলামেশা করতে পারো না, কেউ তোমাকে কখনোই মানুষ ভাববে না। তো এরপরে শাকাল যা চাচ্ছিল তাই সে পেয়ে যায়, অর্থাৎ সে উঁচু একটা পদ অর্জন করতে চাচ্ছিল, আর যেটাতে সে রাতানের সাহায্য নিয়েছে। সে রাতানকে লালন পালন করেছিল শুধুমাত্র তার শক্তির অপব্যবহার করার জন্য। সে রাতানের মাধ্যমে একটা সময়ের গুরু হওয়ার জন্য নিজেকে যোগ্য করে। যেই দিন সে একটা সংস্থাতে যুক্ত হবে, সেই দিন রাতান সেখানে চলে আসে, আর সে একদিনই অনেক উঁচু থেকে একবারে নিচে পড়ে যায়। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর পরবর্তী পার্ট চাও কিনা এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।